মানে 25 থেকে 30টা তারা মুসলিম ছেলে তালিবানি জঙ্গি কাজ দেয়, আমাকে বাড়ি থেকে মারধর করতে করতে তুলে দেয়। তাহলে প্রশ্ন একটাই, অপরাধী এখনো গ্রেপ্তার হয়নি কেন? তিনজন পার্টনার ছিলাম। যেন পশ্চিমবঙ্গেও দ্বিতীয় বাংলাদেশের দীপু দাস। উত্তরপ্রদেশে জমি কিনবেন, মহারাষ্ট্রে গিয়ে জমি কিনবেন, সম্পত্তি কিনবেন, ওখানে গিয়ে থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে, আমাদের উপরে তৃণমূলের হাত আছে। কোনো রাজনৈতিক দল কিন্তু বাঁচাতে পারবে না যদি হিন্দুরা একজোট না হয়। ভারতে কি এখন আইন নয় শাসন করবে রাজনৈতিক গুন্ডারা? একজন যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পেটানো হলো, তার বৃদ্ধ মাকে ধাক্কা দেওয়া হলো, আর 10 দিন পেরিয়ে গেলেও পুলিশ আজও চুপ। তাহলে প্রশ্ন একটাই, পুলিশ কি জনগণের জন্য না রাজনৈতিক প্রভুদের জন্য? উত্তর 24 পরগনার অশোকনগর থানার আওতায় অতনু মণ্ডল নামের এক যুবককে প্রায় 20-25 জন দুষ্কৃতী বাড়ি থেকে মারতে মারতে তুলে নিয়ে যায়। স্থানীয় মানুষ বাধা দিতে গেলে তাদেরকেও মারধর করা হয়। 58 বছরের বৃদ্ধ মা ছেলেকে বাঁচাতে গেলে তাকেও ধাক্কা দেওয়া হয়। এটা কি আইন শৃঙ্খলা নাকি রাজনৈতিক ক্ষমতার দম্ভ? ভিকটিম অতনু মণ্ডল দাবি করছেন এই হামলার পেছনে রয়েছেন প্রভাবশালী রাজনৈতিক নেতা ঘনিষ্ঠরা। অতনু অভিযোগ করছেন সুভাষ ঘোষ, আসাদুল মণ্ডল, আরমান মণ্ডলের বিরুদ্ধে। এই অভিযোগ কিন্তু আমার নয়। আমার নাম অতনু মণ্ডল। ওরা 16 তারিখ সকালে মানে 25 থেকে 30টা তারা মুসলিম ছেলে 25 থেকে 30টা মুসলিম ছেলে মানুষের তালিবানি জঙ্গি কাজ দেয়, আমাকে বাড়ি থেকে মারধর করতে করতে তুলে দেয়। সেখানে সুভাষ ঘোষ যে বৃন্দাবন ঘোষের ভাই, তৃণমূলের নেতা, ওর সুভাষ ঘোষ পুরো নেতৃত্ব দিয়েছে, ওটাকে লিড করেছে পুরো। সেখান থেকে আমাকে তুলে নিয়ে আসা হয়, ঠিক আছে। এবার আমার পাড়ার যদি হিন্দু ছেলে বা আমার পাড়া যারা হিন্দু তারা করে তাদেরকে ঠেলে ফেলে দিচ্ছে, ঠিক আছে। সেখানে আমার মাও ছিলাম, মাকেও ঠেলে ফেলে দেওয়া হয়েছে। তাহলে প্রশ্ন একটাই, অপরাধী এখনো গ্রেপ্তার হয়নি কেন? অতনু মণ্ডল পার্টনারশিপে একটি সরকারি কন্ট্রাক্ট সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এই সুভাষ ঘোষ ও আসাদুল মণ্ডলের সাথে। একটা ব্যবসা করতাম 2019 সাল থেকে। তো সেই ব্যবসাটাই অনেক প্রথমে ছোট মতোই ছিল, তিনজন পার্টনার ছিলাম। কিন্তু হঠাৎ এই পার্টনারদের সঙ্গে বিবাদ শুরু হওয়ার পর থেকেই তাকে হুমকি দেওয়া হচ্ছিল, টাকার দাবি করা হচ্ছিল, ভয় দেখানো হচ্ছিল। অতনু মণ্ডল তিনি থানায় গিয়েছিলেন, কিন্তু পুলিশ কার্যকর তেমন ভাবে তাকে সুরক্ষা দেয়নি। তাহলে আজ প্রশ্ন, পুলিশ কি জনগণের ঢাল না রাজনৈতিক শক্তির ছায়া? অতনু মণ্ডল ভয়ঙ্কর দাবি করছেন তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার পর জোর করে কীটনাশক খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল, এমনকি তার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর কথাও বলা হয়েছিল। এবার ওখানে তুলে নিয়ে যাওয়ার পরে সেখানে নিয়ে গিয়ে আমাকে যে ঘাস মারা যে কীটনাশক পাওয়া যায় না, সেই খাওয়ানোর চেষ্টা হয়েছিল। সেগুলো আমি হাত দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করি, সেগুলো পড়ে যায়। আগে একটা কাস্টে ধান কাটা যে কাস্টে হয়, ওই কাস্টে নিয়ে এসে আমাকে বলে তুলে নেবে, হাত কেটে নেবে, পা কেটে নেবে। এটা আমাকে নিয়ে যাওয়া গেলে আসাদুলের বাড়িতে, যে আরেকটা পার্টনার যে আছে না, বলছি আসাদুলের বাড়িতে। সেখানে নিয়ে গেলে নিয়ে যাওয়ার পরে ওইগুলো করছে, ওইগুলো অত্যাচার। তারপরে ওখানে কি হয়েছে, কয়েকজন বলছে গায়ে পেট্রোল দিয়ে বাংলাদেশের দীপু দাস করেছে। যেন পশ্চিমবঙ্গেও দ্বিতীয় বাংলাদেশের দীপু দাস। আর তাই ঠিক এই বিষয়ে হিন্দুত্ববাদী দিবাকর দেবনাথ ঠিক কি বলেছেন শুনুন। হিন্দুদের ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে বাংলাদেশের মতো হবে। যেরকম দীপু চন্দ্র দাসকে বাংলাদেশে কিছুদিন আগে দেখলেন পুড়িয়ে মারা হলো প্রকাশ্যে, একেবারে রাস্তায় ঝুলিয়ে দিয়ে, সেরকম অবস্থায় পশ্চিমবঙ্গে হিন্দুদের এটাই ভবিষ্যৎ। এবং সেই ইঙ্গিত অলরেডি মুর্শিদাবাদের শামশেরগঞ্জে আমরা সবাই দেখেছি। তো পশ্চিমবঙ্গে আমাদের ভবিষ্যৎ ওই বাংলাদেশি হিন্দুদের মতোই। আমাদের যারা একটু প্রভাবশালী আছেন, যাদের অনেক অর্থ আছে, ক্ষমতা আছে, তারা ওই সব সম্পত্তি বিক্রি করে হয়তো পশ্চিমবঙ্গ ছেড়ে আগামী দিনে উত্তরপ্রদেশে জমি কিনবেন, মহারাষ্ট্রে গিয়ে জমি কিনবেন, সম্পত্তি কিনবেন, ওখানে গিয়ে থাকবেন। অতনু মণ্ডলের সাথে কথা বলেছিলাম এবং তিনি ঠিক সেই একই অভিযোগ করছেন যে 25-30 জন তাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল, তারা নাকি তাকে বলছিল যে গায়ে পেট্রোল ঢেলে দীপু দাস বাংলাদেশের দীপু দাসের মতো করে দে। তাহলে আপনি কি বলবেন যে অলরেডি পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়নি? না, হয়ে গেছে। আমি তো বললামই, দীপু চন্দ্র দাসের ঘটনাটা তো বাংলাদেশের ঘটনা, আমি প্রথমেই বললাম। কিন্তু পশ্চিমবঙ্গে এরকম ঘটনা কি ঘটেনি? এই কিছুদিন আগে যে ওয়াকফ আইনকে ইস্যু করে আন্দোলন হলো শামশেরগঞ্জে, মুর্শিদাবাদে, সেখানে হরগোবিন্দ দাস, চন্দন দাসকে তো একইভাবে মারা হলো, খুব নৃশংসভাবে বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করা হলো। কেউ বাঁচাতে গেছিল, কেউ বাঁচাতে যায়নি। পুলিশ প্রশাসন কি করেছে? দাঁড়িয়ে মজা দেখেছে, টেবিলের তলায় লুকিয়েছে। তো অতনুর সঙ্গে যেটা হয়েছে সেটা তো খুবই, মানে বলবো আমি, পশ্চিমবঙ্গে সাধারণ ঘটনা হয়ে গেছে। এখন হিন্দুদেরকে ওরা যেখানে পারবে, যখন পারবে মারতে পারবে, ওদেরকে সেই লাইসেন্সটা দিয়ে দিয়েছে। 16 তারিখে এই ঘটনাটা ঘটেছে, আজকে 26শে জানুয়ারি। বিগত অনেকটা দিন মাঝখানে চলে গেছে, কিন্তু ঘটনা হচ্ছে পুলিশ সেখানকার লোকাল যে অশোকনগর পুলিশ স্টেশন, সেখান থেকে কোনো এফআইআর এখনো পর্যন্ত নেয়নি, সাধারণ একটা জিডি করে ছেড়ে দিয়েছে। রাজ্য যে সরকার, তার কাছে কি পুলিশের হাঁটু কাঁপে? না, অবশ্যই কাঁপে বলেই তো আজকে অ্যাকশন নিচ্ছে না। আর এই জন্যই তো এদের এত সাহস, এদের এত স্পর্ধা, এই জায়গায় পৌঁছে গেছে। ওরা খুব ভালো করে জানে আমরা যা ইচ্ছা তাই করবো, আমাদের কেউ কিচ্ছু করবে না। আমাদের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে, আমাদের উপরে তৃণমূলের হাত আছে। আমরা এই রাজ্যের দুধের গাই, আমাদের দুধে তৃণমূল সরকার খেয়ে বেঁচে আছে। তাহলে আমরা লাথি তো মারবই, লাথি তো হিন্দুদেরকে খেতেই হবে। তৃণমূল মালাই খাবে, তৃণমূল ঘি খাবে, তৃণমূল ক্ষীর খাবে, তৃণমূল মাখন খাবে, আর আমরা হিন্দুরা খাবো লাথি। এটা তো তৃণমূল কংগ্রেসের একেবারে ঘোষিত নীতি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন, যেই গরু দুধ দেয় সেই গরুর লাথি খেতে হবে। যেই গরু দুধ দেয় সেই গরুকে তো পুলিশ অ্যারেস্ট করবে না। এটা ওরা খুব ভালো করেই জেনে গেছে, বুঝে গেছে। এবং সেই কারণেই যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা হিন্দুদের বাড়ি ঘরে আগুন দিয়ে দিচ্ছে, লুটপাট করছে, মেরে দিচ্ছে।
এই সাহসটা তো ওরা এখান থেকেই পাচ্ছে যে পুলিশ আমাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেবে না, সেই কারণেই এই দুঃসাহস দেখাচ্ছে। আর এই দুঃসাহস আগামী দিনে দেখুন কোথায় গিয়ে পৌঁছায় যদি পশ্চিমবঙ্গে পরিবর্তন না হয়। আমি মনে করি বাঙালি হিন্দুদের এখন বোঝা উচিত, এই বিষয়গুলো নিয়ে খুব গুরুত্ব দিয়ে ভাবা উচিত আগামী দিনে ভবিষ্যৎটা কোথায় যাচ্ছে। কোনো রাজনৈতিক দল কিন্তু বাঁচাতে পারবে না যদি হিন্দুরা একজোট না হয়। বন্ধুরা, যদি স্থানীয় কিছু সাহসী মানুষ সেই সময় এগিয়ে না আসতো, অতনু মণ্ডলকে উদ্ধার না করে হসপিটালে ভর্তি না করতো, আজ হয়তো সে বেঁচে থাকতো না। তারপরে আমার গ্রামের লোক গিয়ে আমাকে আবার উদ্ধার করে নিয়েছে, পাড়ার লোক, ঠিক আছে, এনে সেখান থেকে আমাকে হসপিটালে ভর্তি করে। এটা শুধু একটি অপরাধ নয় বন্ধুরা, এটা সরাসরি সভ্যতার ওপর আঘাত। কারণ এই ঘটনা ঘটেছে 16 জানুয়ারি এবং সঙ্গে সঙ্গে অতনু মণ্ডলের মা শুভ্রাতা মণ্ডল অশোকনগর থানাতে লিখিত অভিযোগ জানায়। কিন্তু অশোকনগর থানার পুলিশের পক্ষ থেকে সেই অভিযোগের কোনো এফআইআর হয়নি, শুধু একটি সাধারণ জিডি করে রাখা হয়েছে। কেন? আজ 26 জানুয়ারি, 10 দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনো কোনো এফআইআর নেওয়া হয়নি। কেন? অভিযুক্তরা এখনো কেন বাইরে? থানা থেকে বলা হয়েছে এরপর কিছু হলে থানাতে জানাতে, কিন্তু কোনো অ্যারেস্ট হয়নি। ওই যে প্রভাব, না ওরা যে প্রভাব আছে, প্রভাব খাটাচ্ছে, পলিটিক্যাল প্রভাব খাটাচ্ছে না। লোকাল থানা আমাকে বলেছে তোমাকে যদি এবার হুমকি টুমকি বা কোনো কিছু দেয় আমাদেরকে জানাবে, ঠিক আছে। এটাই কি যথেষ্ট? আইন কি সবার জন্য সমান নাকি ক্ষমতাবানদের জন্য আলাদা? তাই এই লড়াই কোনো দলের বিরুদ্ধে নয়, এই লড়াই অন্যায়ের বিরুদ্ধে। আমরা ভোট ব্যাংকের রাজনীতি মানি না, আমরা সংবিধান মানি, আমরা আইন মানি, আমরা ন্যায় মানি। অপরাধী যেই ধর্মেরই হোক, যে দলেরই হোক, তার শাস্তি চাই। রাজ্য সরকারকে আজ জবাব দিতেই হবে। অতনু মণ্ডলের এফআইআর কবে নেওয়া হবে? অভিযুক্তদের গ্রেফতার কবে হবে? পুলিশ প্রশাসন কি জনগণের পাশে দাঁড়াবে না রাজনৈতিক চাপের কাছে মাথা নত করবে? আজ বাংলার মানুষ চুপ থাকবে না, ন্যায় না পাওয়া পর্যন্ত প্রশ্ন চলতে থাকবে। আজ অতনু মণ্ডল, কাল কি তাহলে আমি, কাল কি তাহলে আপনি? ন্যায় না মিললে এই প্রতিবাদ থামবে না। আমরা আইনকে রাজনৈতিক দাস হতে দেব না। বাংলার মানুষ আর চুপ থাকবে না। জয় হিন্দ, জয় ভারত।